হ্যালো বন্ধুরা, সামথিং পাইসি চ্যানেলে তোমাদের স্বাগতম। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 9 এর নতুন কারিকুলামের গণিত বইয়ের 114 থেকে 119 পৃষ্ঠা অর্থাৎ বাস্তব সমস্যা সমাধানের সহজ সমীকরণ অধ্যায়টির প্রথম অংশ নিয়ে। যদি তোমাদের বাস্তব সমস্যার সমাধানের সহজ সমীকরণ অধ্যায়টি জানার প্রয়োজন হয়, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। যদি তুমি সামথিং পাইসি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেলটি অন করে দাও, যাতে তুমি আমাদের সাথে আপডেটেড থাকো এবং কোনো আপডেট তুমি মিস না করো। তাহলে চলো এখন শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা ক্লাস 9-এর গণিত বইয়ের যে সমীকরণের সমাধানগুলো দেখেছি সেই সমীকরণের সমাধান লেখচিত্র এবং সমীকরণ দেখে কিভাবে নির্ণয় করা যায় সেটা শিখব। তো চলো শুরু করা যাক। আমরা আমরা এখন পর্যন্ত যত সমস্যার সমাধান করেছি আমরা মেইনলি 3 ধরনের গ্রাফ পেয়েছি। তো 3 ধরনের গ্রাফ এরকম ছিল। এখানে 2টা গ্রাফ আঁকানো আছে। তো একটা গ্রাফ এটা প্রথম গ্রাফটা এরকম ছিল যে 2টা সরলরেখা অর্থাৎ 2টা সমীকরণের জন্য আমরা যে 2টা সরলরেখা পেয়েছি এই 2টা সরলরেখা কেউ কাউকে ছেদ করেনি, অর্থাৎ কেউ মানে কোনো রেখার উপর সমাবর্তিত হয়নি। দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এরকম একটা সরলরেখা আমরা পেয়েছিলাম। এরকম 2টা সরলরেখা পরস্পরকে ছেদ করে গেছিল, অর্থাৎ এই একটা সরলরেখা 2টা সরলরেখা পরস্পরকে ছেদ করে গেছে। এই দুইটা সমীকরণ মানে 2টা সমস্যার ক্ষেত্রে 2টা সমাধান এই যেটা আমরা লেখচিত্রের মাধ্যমে দেখেছিলাম। আর একটা সমস্যা আমরা দেখেছিলাম সেটা এই যে এই একটা বড় সরলরেখা, এটা প্রথম সমীকরণের ক্ষেত্রে পেয়েছিলাম যে এই সরলরেখাটা প্রথম সমীকরণের ক্ষেত্রে পেয়েছিলাম যে বড় যেটা এটা। তারপরে দ্বিতীয় সমীকরণ থেকে যে সরলরেখা আমরা পেয়েছিলাম সেই সরলরেখাটা এরকম ছিল যে ছোট একটা রেখা ছিল। তো এই বড় রেখার উপরে ছোট রেখাটা সম্পূর্ণভাবে সমবর্তিত হয়েছে, অর্থাৎ এই যে 2টা রেখা সমবর্তিত হয়েছে এখান থেকে আমরা বুঝতে পেরেছিলাম যে এখানে অনেকগুলো সমাধান আছে, অর্থাৎ এই 2টা সমীকরণে অনেকগুলো সমাধান আছে বা অনেক সমাধান থাকতে পারে। এই ক্ষেত্রে আমরা বুঝেছিলাম যে এই 2টা সমীকরণের ক্ষেত্রে মাত্র 2টা মানে এই ধরনের সমীকরণের ক্ষেত্রে আমরা বুঝেছিলাম যে যেহেতু এই 2টা সরলরেখা পরস্পরকে ছেদ করেছে তাই এই ক্ষেত্রে মাত্র একটা সমাধান আছে, অর্থাৎ আর এই ক্ষেত্রে কোনো সমাধান নাই, অর্থাৎ 2টা সরলরেখা পরস্পরকে যখন ছেদ করবে না তখন কোনো সমাধান থাকবে না, অর্থাৎ এই ক্ষেত্রে কোনো সমাধান নেই। অর্থাৎ আমাদের যে সমীকরণের দিক না কেন আমরা যদি সেই সমীকরণ থেকে লেখচিত্রের মাধ্যমে এরকম আঁকতে পারি যে 2টা সরলরেখা যদি গ্রাফ পেপারে আঁকতে পারি নিয়ম অনুযায়ী, তাহলে আমরা গ্রাফ পেপার দেখে বুঝতে পারবো যে আসলে এই সমীকরণ 2টার কোনো সমাধান আছে কি নাই। তো এই একটা পদ্ধতি, এটাকে বলা হয় জ্যামিতিক পর্যবেক্ষণ, যেটা আমার গণিত বইয়ে আলোচনা করা হয়েছে। এই লাস্ট যে সমাধানটা ছিল ওই যে সম্ভবত আয়তকার শ্রেণীকক্ষের ক্ষেত্রে সমাধান। তো এই ক্ষেত্রে আমরা দেখছিলাম যে এই ক্ষেত্রে দৈর্ঘ্য পেয়েছিলাম কত 30 এবং প্রস্থ পেয়েছিলাম 20 মিটার। তো সেই ক্ষেত্রে সমাধানটা এই ছিল, অর্থাৎ সরলরেখা 2টি পরস্পরকে ছেদ করেছে এই বিন্দুটাই এই সরলরেখা 2টার সমাধান। তো এই লেখচিত্রে যে চিত্রগুলো আমরা অঙ্কন করছি এই চিত্রগুলো দেখে আমরা বুঝতে পারবো যে সমীকরণের একটা সমাধান নাকি অনেকগুলো সমাধান নাকি সমাধান নাই। এটাকে বলা জ্যামিতিক পর্যবেক্ষণ। এখন আছে বীজগাণিতিক পর্যবেক্ষণ। তো বীজগাণিতিক পর্যবেক্ষণ দেখার জন্য আমাদের প্রথমত 2 চলক বিশিষ্ট সমীকরণের সাধারণ রূপ দেখাটা জরুরি। সাধারণ রূপ কেমন? তো 2 চলক সমীকরণের ক্ষেত্রে সাধারণ রূপ চলো দেখে আসি। 2 চলক বিশিষ্ট সাধারণ সমীকরণ এরকম। দুই চলক বিশিষ্ট সাধারণ সমীকরণ যেমন দুই চলক বিশিষ্ট সাধারণ সমীকরণ এরকম যে ax, দুই চলক বিশিষ্ট সাধারণ সমীকরণ এরকম যে ax প্লাস
by ইকুয়াল হচ্ছে সি, অর্থাৎ এক্স প্লাস by ইকুয়াল হচ্ছে সি। এখানে দুইটা চলক আছে, এক্স আর ওয়াই, এই দুটো চলক, আর এই চলকের সহগ হচ্ছে এটা, আর ওয়াই চলকের সহগ হচ্ছে বি, আর সি হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা। তো এটা হচ্ছে আমার দুই চলক বিশিষ্ট সাধারণ সমীকরণের সাধারণ রূপ হচ্ছে আমার এটা। তো এখন যদি আমরা একটা সমীকরণ হিসেব করি, যে সমীকরণটার এক নম্বর যে সমীকরণটা, সেটা যদি আমরা এরকম ধরি যে a on x প্লাস b on y প্লাস ইকুয়াল সি, যদি আমরা এটাকে একটা সমীকরণ ধরি, a on b on কেন দিয়েছি, কারণ এটা হচ্ছে এক নম্বর সমীকরণ, তাই আমরা a on b on দিয়েছি। ওকে, যদি আমরা দুই নম্বর সমীকরণের ক্ষেত্রে লিখি, তাহলে আমরা এরকম লিখব যে a2x প্লাস b2y ইকুয়াল হচ্ছে c2, এখানে c1। তাহলে এখানে a1 b2 c2 কেন দিয়েছি, কারণ হচ্ছে এটা দুই নম্বর সমীকরণের ক্ষেত্রে, তাই দুইটা সমীকরণ তোমাকে এরকমভাবে দেওয়া হলো, দিয়ে বললো যে এই সমীকরণ দুইটার কয়টা সমাধান আছে তা নির্ণয় করো। তো দুইটা সমীকরণের অনেকগুলো সমাধান থাকতে পারে, একটা থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেই ক্ষেত্রে আমাদের তিনটা নিয়ম আছে। যদি আমাদের হচ্ছে সমীকরণ দুইটার কোনো সমাধান না থাকে, অর্থাৎ সমীকরণ দুইটা থেকে এক্স এবং ওয়াইয়ের যদি কোনো সমাধান বা কোনো উত্তর না পাওয়া যায়, তাহলে আমরা সেই সমীকরণ দুইটাকে বলা হয় হচ্ছে অসামঞ্জস্য। সেই সমীকরণ দুইটাকে কি বলা হয়, অসামঞ্জস্য বলা হয়। তাহলে আমরা লিখতে পারি যে সমাধান না পাওয়া গেলে অসামঞ্জস্য। তাহলে সমাধান না পাওয়া গেলে যদি অসামঞ্জস্য হয়, তাহলে সমাধান পাওয়া গেলে অবশ্যই সামঞ্জস্য। এখন সমাধান পাওয়া যায় কয়ভাবে পাওয়া যায়? সমাধান পাওয়া যায় হচ্ছে দুইভাবে। একটা হচ্ছে দুটো সমীকরণের একটা সমাধান পাওয়া যেতে পারে, এক্সের একটা মান পাওয়া যেতে পারে এবং ওয়াইয়ের একটা মান পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে একটা করে যদি সমাধান পাওয়া যায়, তাহলে সেটা একরকম হবে। আবার সমাধান অনেকগুলো হতে পারে, যেমন হচ্ছে আমরা যে লেখচিত্রের ক্ষেত্রে দেখছিলাম যে একটা সরলরেখার উপরে আরেকটা সরলরেখা পড়লে সমবাদিত হলে সেটার ক্ষেত্রে অনেকগুলো সমাধান পাওয়া যায়। তো এখানেও তাই, যদি সমাধান হচ্ছে পাওয়া গেলে সামঞ্জস্য, তাহলে সামঞ্জস্য দুই রকম হতে পারে, দুই রকমের হতে পারে। আর অসামঞ্জস্য তো সমাধান না পাওয়া গেলে, সেটা একরকমই। এখন আমরা দেখব যে দুইটা সমীকরণ আমরা নিয়েছি, তো এই ক্ষেত্রে একটা সমাধান নাকি অনেকগুলো সমাধান নাকি সমাধান নাই, এটা নির্ণয় করার জন্য আমরা যে সমীকরণ দুইটা ব্যবহার করব, সেই সমীকরণ দুইটার যে সহগগুলো আছে, অর্থাৎ এক নম্বর সমীকরণ x এর সহগ a1, y এর সহগ b1, c1 ধ্রুবক, এইগুলো যে প্রথমে বলেছিলাম যে এই সহগগুলোর অনুপাতকে আমরা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে নির্ণয় করতে পারবো যে এই সমীকরণ দুইটার সমাধান আছে কি নাই। তো একটি সমাধানের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, যে এই সমীকরণ দুইটার যদি একটা করে সমাধান থাকে, অর্থাৎ এক্স এবং ওয়াইয়ের যদি একটা করে সমাধান আমরা পাই, সেক্ষেত্রে আমরা শর্ত কি লিখতে পারি, আমরা লিখলাম এখানে যে একটি সমাধানের ক্ষেত্রে একটি সমাধানের ক্ষেত্রে নিয়ম কি? একটি সমাধানের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে এক নম্বর সমীকরণে আমার যে এক্স এর সহগ, এক নম্বর সমীকরণে এক্স এর সহগ কি এ অন, তাহলে এ অন, আর দুই নম্বর সমীকরণে এক্স এর সহগ কি এ টু, তাহলে এ ওয়ান বাই এ টু নট ইকুয়াল হবে হচ্ছে ওয়াইয়ের সহগের অনুপাত, অর্থাৎ এক নম্বর সমীকরণে ওয়াইয়ের সহগ কি বি অন, আর দুই নম্বর সমীকরণে ওয়াইয়ের সহগ হচ্ছে বি টু। তাহলে এ ওয়ান বা এ টু নট ইকুয়াল বি টু হবে, এ ওয়ান বা এ টু নট ইকুয়াল বি ওয়ান বা বি টু হবে। এটাকে বলা হবে, যদি এরকম শর্ত আমার মানে, তো সেক্ষেত্রে আমরা এই সমীকরণ দুইটার একটা মাত্র সমাধান পাবো। যদি এই সহগগুলোর অনুপাত নট ইকুয়াল যদি এরকম শর্ত মানে, তাহলে সেক্ষেত্রে আমরা একটা মাত্র সমাধান পাবো। আমাদের পরবর্তী পৃষ্ঠায় অর্থাৎ 120 পৃষ্ঠায় কিছু কাজ দিয়েছে, ওই কাজগুলো সমাধান করার সময় আমরা ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবো। এখন একটা সমাধানের ক্ষেত্রে এখন যদি
সমাধান আমার অনেকগুলো পাওয়া যায়, তাহলে আমি কি লিখতে পারি? তাহলে অসংখ্য সমাধানের ক্ষেত্রে লিখতে পারি অসংখ্য অসংখ্য সমাধানের ক্ষেত্রে অসংখ্য সমাধানের ওকে, অসংখ্য সমাধানের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? অসংখ্য সমাধানের ক্ষেত্রে শর্ত হচ্ছে এরকম যে a1/a2 হবে হচ্ছে b1/b2, অর্থাৎ 1 নম্বর সমীকরণে x এর সহগ এবং 2 নম্বর সমীকরণে x এর সহগের অনুপাত 1 নম্বর সমীকরণে y এর সহগ এবং 2 নম্বর সমীকরণে y এর সহগের অনুপাতের সমান হবে। আবার 1 নম্বর সমীকরণে যে সহগ আছে c1 এবং 2 নম্বর সমীকরণে যে সহগ আছে c2, এই দুটোর অনুপাতও সমান হবে c1/c2। অর্থাৎ এই শর্ত ফিল আপ করতে পারলে, এই শর্ত যদি কোনো সমীকরণের সহগগুলো ফিল আপ করে, তাহলে কোনো সহগগুলো যদি ফিল আপ করে তাহলে সেটা হচ্ছে অসংখ্য সমাধানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এখন যদি আমরা দেখি যে সমাধান নাই, অর্থাৎ কোনো সাধারণ সমাধান যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কেমন শর্ত দেখব সেটা। তাহলে আমরা লিখলাম এখানে যে সমাধান না থাকলে, সমাধান না থাকলে আমরা কি লিখব? সমাধান না থাকলে আমরা কি লিখতে পারি? সমাধান না থাকলে সেই ক্ষেত্রে শর্ত হচ্ছে এইটুকু, অর্থাৎ a1/a2 সমান হবে a1/a2 ইকুয়াল b1/b2 হবে, b1/b2 হবে, বাট নট ইকুয়াল c1/c2 হবে। অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণের x এর সহগের অনুপাত সমান y এর সহগের অনুপাত হবে, x এর সহগের অনুপাত এবং y এর সহগের অনুপাত সমান হবে, কিন্তু সেই মানটা যে ধ্রুবকগুলো আছে সেই ধ্রুবক দুইটার অনুপাতের সমান হবে না। এই ক্ষেত্রে এই শর্তগুলো যদি ফিল আপ করে, তাহলে আমরা এই শর্ত দেখে বুঝতে পারবো যে সমীকরণ দুইটার আসলে কি একটা সমাধান আছে নাকি সমাধান নেই, নাকি অনেকগুলো সমাধান আছে। এই শর্তগুলো ফিল আপ করেই বা এই শর্তগুলো আরোপ করে আমরা বুঝতে পারবো যে আসলে সমীকরণের সমাধান কয়টা আছে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।